অভিনয় একটা স্কিল, যেটা শিখতে হয়। নাচ যেমন শিখতে হয়, গান শিখতে হয়, অঙ্ক শিখতে হয়, তেমন অভিনয়টা শিখতে হয়। যে নাটকে একটা স্ক্রিপ্ট থাকে, জীবনে কোনো স্ক্রিপ্ট হয় না। Very যে good, হ্যাঁ। নাটকটা আমরা এখানে বলার চেষ্টা করছি, যে জীবনে কোনো স্ক্রিপ্ট আগে থেকে লিখে ফেললে সেটা ঘেটে যাবে, খুব ডিফিকাল্ট। যে স্ক্রিপ্টটা লিখে ফেলছে একজন, যে আমি এইটা করতে না পারলে আমার জীবনটা ব্যর্থ, আমি সেটাই বলছি। এখানে আমরা অনেক বেশি করি এই ইমোশনের কথা আমরা বলতে চাই নাটকে বা সিনেমায় বা যে কোনো মাধ্যমে, কিন্তু ব্যক্তিগত জীবনে সবটা ওইভাবে করা যায় না, কিছু প্যারাগ্রাফ ছেড়ে দিতে হয়। জীবন আমাকে যে রাস্তা নিয়ে যাচ্ছে সেই রাস্তায় আমি কতটা লড়াই করে যেতে পারছি। সাইলেন্স ভালো করে প্র্যাকটিস করা উচিত আসলে। এগুলোই আসলে এখন অনেক মোড়কে বিক্রি হচ্ছে, বুঝলে? আমরা বলে থাকি যে মানুষের জীবন সব থেকে বড় রঙ্গমঞ্চ, যেখানে আমরা প্রতিনিয়ত বিভিন্ন সুখ দুঃখের মধ্যে দিয়ে যাতায়াত করছি। এইরকমই বাস্তবের রঙ্গমঞ্চে বিভিন্ন চরিত্রের মধ্যে দিয়ে, বিভিন্ন অভিনয়ের মধ্যে দিয়ে রোজ মন জুগিয়ে চলেছে তারা। সেই রকমই দুজন মানুষ আজকে রয়েছে আমার সঙ্গে রয়েছে সোহিনী সেনগুপ্ত আর সপ্তর্ষি মৌলিক। এই যে আমি বললাম দাদা আর দিদি, বাস্তবের রঙ্গমঞ্চ, আমরা অনেক সময় বলি যে আমার জীবনযাত্রাটা কেমন যেন নাটকের সাথে মিলে গেছে। তোমরা স্টেজ শো করো, তোমরা এই রঙ্গমঞ্চে আমাদের প্রতিনিয়ত আনন্দ দাও। এই দুটো রঙ্গমঞ্চের মধ্যে কোনটা সব থেকে বেশি কঠিন? হ্যাঁ, দুটোর মধ্যে মিল মানে সেই রকম ওইভাবে নেই। দেখো, ব্যাপারটা হচ্ছে যে এইটা কিন্তু স্কিল। এটা একটা স্কিল। অভিনয় একটা স্কিল, যেটা শিখতে হয়। নাচ যেমন শিখতে হয়, গান শিখতে হয়, অঙ্ক শিখতে হয়, তেমন অভিনয়টা শিখতে হয়। অভিনয় শেখার জন্য আরো পারিপার্শ্বিক অনেক ধরনের ফাইন আর্টস, নাচ, গান, পড়াশুনো, অনেক কিছু শিখতে হয়। দিস ইজ স্কিল। আর বাঁচার জন্য অনেক কিছু শিখতে হয়, কিন্তু বাঁচার জন্য মূলত মানে ছোটবেলা থেকে যেভাবে শেখানো হয় আমরা যাই, দুটো কিন্তু আলাদা। অনেকে বলে, জানিস তো, আমাকে অনেক সময় অনেকে বলেছে, আচ্ছা দিদি, তুমি যখন কাঁদো তখন স্টেজে, তখন কি তুমি সত্যি এরকম? আমি বলি যে আমি যদি ওরকম করতে থাকি তাহলে আমার হার্ট অ্যাটাক হয়ে যাওয়ার কথা এতদিনে, বুঝলি? আমি যখন অভিনয় করি, ওটা একটা স্কিল, এটা শেষ করি, মেকআপ তুলি, বাড়িতে গিয়ে আমি সরিনি, আমি কিন্তু তখন জাহ্নবী নই। এই দুটো আলাদা। না, আমার ভালো লেগেছে প্রশ্নটা। আমার মনে হয় প্রশ্নটার মধ্যে এই না, আমারও ভালো নাটকটা, লেগেছে। হ্যাঁ, আমি ওকে ডিফারেন্সিয়েট করছি আর কি। নাটকের উত্তরটা আছে যে মেইন যেটা ডিফারেন্স আমার মনে হয়, যে নাটকে একটা স্ক্রিপ্ট থাকে, জীবনে কোনো স্ক্রিপ্ট হয় না। Very যে good, হ্যাঁ। নাটকটা আমরা এখানে বলার চেষ্টা করছি, যে জীবনে কোনো স্ক্রিপ্ট আগে থেকে লিখে ফেললে সেটা ঘেটে যাবে, খুব ডিফিকাল্ট। সোহিনী, ভেরি গুড, থ্যাংক ইউ। সোহিনীদি, তোমার আমি দেখছিলাম যখন তুমি স্টেজে, তোমার একটা লাইন ছিল, মানুষ বড় ভাবুক। আর তুমি বললে যে সপ্তর্ষিদা, তুমি বললে যে বাস্তব জীবনে আমাদের কোনো স্ক্রিপ্ট থাকে না, কিন্তু আমাদের বাঁচতে হয়, নাটকে আমাদের স্ক্রিপ্ট থাকে। এখন আমরা দেখি যে মানুষ খুব তাড়াতাড়ি গিভ আপ করে ফেলছে। এই যে তুমি বললে মানুষ এখন ভাবুক, তাহলে তোমার কি মনে হয় মানুষ কি ভাবছে না? না, ভাবছি, ভুল জিনিস নিয়ে ভাবছি অনেক সময় আমরা। কারণ দেখো, পৃথিবী তো পরিবর্তন হয়েছে এবং সেখানে কিন্তু এই যে আমাদের চারিপাশে ছড়িয়ে থাকা জিনিসের যে চাহিদা, সেটা কিন্তু অনেক বেড়েছে। ছোটবেলায় আমার মনে আছে, আমি যখন ক্লাস 5-6 অব্দিও পড়ি, তখন পুজো ছাড়া কিন্তু বছরের জামাকাপড় কেনা হতো না। এখন কিন্তু আমি ধরো মিন্ত্রায় যখন ইচ্ছে কিনতে পারি, সেই আনন্দটা কিন্তু আলাদা ছিল, সেই পুজোর জামা। সেটা এখনটা যে খারাপ আমি বলছি না, কিন্তু আমি বলছি এটা ছাড়া যে আইফোন ছাড়া হবে না, বা আমার একটা ছবিতে যদি 10 জনের বেশি লাইক না করেন আমার প্রচন্ড ভেঙে পড়বো, এইটা কখনো ভালো থাকার মাপকাঠি হতে পারে না। যেটা ক্রমশ আমাদের দিকে দেয়ালগুলো এগিয়ে আসছে, আমাদেরকে বলে দেওয়া হচ্ছে যে এইটা ঠিক, এইটা ভুল। যে স্ক্রিপ্টটা লিখে ফেলছে একজন, যে আমি এইটা করতে না পারলে আমার জীবনটা ব্যর্থ, আমি সেটাই বলছি। এখানে আমরা অনেক বেশি করি এই ইমোশনের কথা আমরা বলতে চাই নাটকে বা সিনেমায় বা যে কোনো মাধ্যমে, কিন্তু ব্যক্তিগত জীবনে সবটা ওইভাবে করা যায় না, কিছু প্যারাগ্রাফ ছেড়ে দিতে হয়। জীবন আমাকে যে রাস্তা নিয়ে যাচ্ছে সেই রাস্তায় আমি কতটা লড়াই করে যেতে পারছি। শুনুন, তুমি কিছু অ্যাড অন করছিলে মাঝে? আমি অ্যাড অন এটাই করছিলাম, আমার মনে হয় যে এখন আমাদের জীবন ইজ ফুল অফ ইনফরমেশন, কিন্তু ছোটবেলায় আমাদের জীবন অনেক ফুল অফ নলেজ ছিল, বুঝতে পেরেছিস তো? এখন প্রচুর ইনফরমেশন, যেখানেই যাচ্ছ খবরে কিছু দেখছো, ফেসবুকে কিছু দেখছো, যে ইনফরমেশনটা সত্যি চট করে গুগল থেকে দেখে কাজে লাগে আমি জানি না। আমি এখন জিজ্ঞেস করতে চাই না কাউকে। হ্যাঁ, মানে সবকিছু আমরা জেনে, মানে একটা অ্যাপ নিয়েছি কনস্ট্যান্টলি, ওইটা আমরা সত্যি কোনো কিছু পড়ে সেটা উপলব্ধি করে নিজের সঙ্গে সেটা নিয়ে কতক্ষণ থাকছি,
এটা তো একটা বদল ঘটেইছে, এখন আমাদের সবকিছু খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি করে ফেলতে হবে। এবং ও একটা ক্লাসও করায় যে আমরা জিনিস Mechanized। পড়ে চুপ করে থাকবো আধ ঘন্টা, জিনিসটাকে নেওয়ার চেষ্টা করবো। আমাদের ওয়ার্কশপ অনেক সময় এরকম ক্লাস সোহিনী করিয়েছিল, আমি যখন প্রথমবার এসেছিলাম দারুণ লেগেছিল। প্রথমে বলবো না, মানে আমাদের ধরো সবসময় যে বলতে হবে, যারা কন্টেন্ট দেখলাম মানে সেটা নিয়ে আমাকে কালকে আমি স্কুইড গেম দেখে ফেলেছি, মানে রেসের মতো, মানে আদৌ কি স্কুইড গেম আমায় কিছু দিয়েছে নাকি আমি জাস্ট সবাই দেখছে বলে দেখেছি, সেইটাই। সাইলেন্স ভালো করে প্র্যাকটিস করা উচিত আসলে। এগুলোই আসলে এখন অনেক মোড়কে বিক্রি হচ্ছে, বুঝলে? কিন্তু এগুলো আমাদের আমার ছোটবেলায় অন্তত ছিল। লোডশেডিং এ একটা মোমবাতি জ্বালিয়ে দীর্ঘক্ষণ একটা বই নিয়ে আমি বসে থাকতাম। বা আমার ছোটবেলায় কোনো টিউটর ছিল না, আমি নিজের সমস্ত সেলফ টট। হ্যাঁ, তো এইগুলো কিন্তু অনেক সাহায্য করেছে নিজের জীবন খুঁজতে। এই পুরোটাই এখন অনেকটাই পাল্টে গেছে। তো সেটার জন্যে মানুষের কি হচ্ছে, আর এই যে গিভ আপ, আমার এটা এত কষ্ট হয় যখনই দেখি যে সুইসাইড হয়েছে। আচ্ছা, মানব জীবন তো একবারই জানি হয়, আর কি হবে? তো সেটা এত তাড়াতাড়ি এত কিছুতে, এটা আমার বারবার একটা জিনিস মনে হয়, ওই অভিযানে মানে যেটু সিনেমায় একটা জায়গা ছিল, ওয়াহিদা রহমান ওইটা এগিয়ে এসে বলতেন ক্যামেরায়, এত সহজে মরে যাব? মেলায় যে জিলেবি চুড়ি এগুলোকে দেখবো না, এগুলো উপভোগ করবো না? জীবনে কিন্তু ওই মানে কোথাও না কোথাও এই সাউন্ড অফ মিউজিকের ডায়লগটার মতো, when somebody closes a door, somewhere someone opens a window. এটা খুব ইম্পর্টেন্ট যে কিছু না কিছু একটা থাকেই যেটা তোমার বাঁচার উচিত, বাঁচার অবলম্বন। শুনি এই মেলায় চুড়ি, মেলায় জিলিপি, এটাকে যেন আমরা কোথাও তুচ্ছ করে ফেলেছি, যেটাকে আমরা এখন জীবনে প্রায়োরিটি দিচ্ছি না, যার জন্যই তো এই গিভ আপটা। সেটা তো ওইভাবে ডিফিকাল্ট বলা, মানে দেখো এটা তো ম্যান টু ম্যান ভ্যারি মেলায় করে। চুরি আসলে আমি যেটা বলতে চাই যে মোট একটা উপমা। হ্যাঁ, মানে তুমি একটা খুব মানে আমরা যেটা বুঝতে পারলাম, মানে ছোট ছোট জিনিসে আনন্দ আর কি। হুম, সত্যি তো, ধরো বাড়িতে টব হলে একটা ফুল হলেও কিন্তু সেটাতে একটা আনন্দ হয়। আবারও যেটা আমরা নাটকের মাধ্যমে বলতে চাইছি যে অনেক চারিপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা অনেক কিছু, মায়ের হাতের রান্না, একটা সুন্দর কবিতা, বা একটা ধরো একটা কুকুরছানার ছোট্ট লেজ নাড়া, এগুলো কিন্তু আমাদের চারিপাশে আছে, যেগুলো আমাদেরকে আনন্দ দেয়, কিন্তু আমরা সেটা আনন্দ খুঁজে পাচ্ছি না, কারণ আমরা মনে করছি ওটা থেকে আমি কি পেতে পারি। আরেকটাও এটাও একটা জিনিস হচ্ছে যে ধর মনে হচ্ছে যে এটা কিন্তু কারোর দোষ না, এটা সময়টার দোষ। এইটা ধরো যারা চাকরি বাকরি করছে তারা কনস্ট্যান্টলি ভাবছে যে আমাকে সময় মতো এটা করতে হবে, সময় মতো এটা করে নিতে হবে, আমাকে এইটুকু আমার সময়টা আমাকে উপভোগ করে এই যে পেসটা, এই পেসটা সময়ের পেস, এই পেসটাতে মাঝে মাঝে দাঁড়িয়ে যেতে হয়। এই যেমন দেখলাম তোমাদের নাটকে আমরা কিন্তু দেখছিলাম, গিভ আপ করতে নেই, হ্যাঁ দাঁড়িয়ে যেতে। তোমাদের নাটকে আমরা দেখছিলাম যে যার মধ্যে দিয়ে তোমরা সবাই বন্ধুরা মিলে এলে আর একটা কিছু দেখলে, সেটা একটা বড় আনন্দ। আর তার মধ্যেও একটা প্রাণবন্ত জিনিস, এত বন্ধু, এত ক্লাসরুম, ম্যাম, এরকম একজন ম্যাম থাকতো যাকে আমরা প্রচুর ভালোবাসতাম। সপ্তর্ষিদা সবকিছু মাথায় এলো কি করে, মানে একটা জায়গায় একটা কনসেপ্টকে নিয়ে আসা? না সেটা ওই একটু আগে যেটা কথা হচ্ছিল সেটা হচ্ছে, ধরো আমি আমার সপ্তর্ষি সম্পর্কে আমি এটুকু বলতে পারি যে সপ্তর্ষি কনস্ট্যান্টলি লেখে, কনস্ট্যান্টলি। ও যখন শুটিংও করে তখনও লেখে, তারপরে অনেকগুলো স্ক্রিপ্ট ও রেডি করা আছে, ও পরপর সেগুলো করতে চায়। তো এরকমই আর কি। সবসময় ধরো ভাবতে বিক্ষিপ্ত ভাবে লিখতে ভালোবাসে। লিখতেও জন্মেছে আর কি, মানে ধরো কিছু ভাবনা হলো, যেটা আমি তোমার চারিপাশে যেগুলো দেখছি সেগুলো টুকরো প্রতিচ্ছবি, তারপর হয়তো কখনো কোনোটা কাজে লেগে গেল। আমি ওকে জিজ্ঞেস করেছিলাম যখন আমাদের প্রথম দেখা হয়েছিল, এই যে তোর সব থেকে কি ভাল লাগে বলতো? আমার ভাল লাগে অভিনয় করতে। ও বলেছিল আমার ভাবতে খুব ভালো লাগে, এন্ড আই লাইক ওয়ার্ডস। ভাবতে ভালো লাগে, সেগুলোকে ভাবনাগুলোকে প্রকাশ করতে। তো সেটা আমার খুব ইন্টারেস্টিং লেগেছিল যে এটা বাহ, এরকম বললো তো সুন্দর। আর তোমরা এই নাটকে সেই ওয়ার্ডস নিয়ে খেলছো, কারণ তোমার চরিত্রটা আমি দেখছিলাম তুমি এই ওয়ার্ডস নিয়ে সবকিছু বলছিলে। বাংলার শিক্ষিকা, শব্দ আসলে ওই যে বলছি না, হৃদয়ে সমস্ত কথা উপলব্ধি করতে, প্রকাশ করতে শেখায়। ওই আর কি। তুমি বলছিলে যে মানুষ অনুভব করা বিষয়টা, হ্যাঁ হ্যাঁ, সেই রকমই মানে আমরা তো দেখতে পেলাম স্টেজে, যেমন তোমার কিছু ছোটখাটো ভুল হলে সোহিনী এসে বলে দিচ্ছিল। জীবন যাত্রায় কে কার ভুল ধরিয়ে দেয় না তোরা যেটা দেখিসনি তার আগে আমার যখন ভুল হয় তখন সপ্তর্ষি এবং ওর পুরো গ্যাং ওরা আমার উপর ঝাঁপিয়ে পড়ে, সেটা তোর মিস না আসলে ব্যাপারটা কিছু না, সেটা হচ্ছে আমার মনে হয় যে যেহেতু ডিরেক্টর নাটকে, যেটা হয় যে যেহেতু ও খুব বড় একটা পার্ট করছে, ডিরেক্টরের খুব ডিফিকাল্ট। ডিরেক্টর যদি শুধু ডিরেক্টর হন তার পক্ষে ব্যাপারটা ইজিয়ার হয়, কারণ তিনি শুধু ছবিটা দেখতে পান বাইরে থেকে। কিন্তু তাকে যদি ধরো মেন পার্ট করতে, মানে মুখ্য ভূমিকায় তো সোহিনী আছে, সোহিনীকে কেন্দ্র করে আমরা আবর্তিত হচ্ছি। তো সেই কারণে কিন্তু ও যখন অভিনয় করছে
তখন আমাদের কাজ হচ্ছে যে বাকিটা যাতে সিঙ্ক্রোনাইজ ভাবে হয়। তো এটা একে অপরের পরিপূরক, থিয়েটারের তো ওটাই মজা, সবাই কিন্তু সব কাজটা করতেই এবং ওরা আমাকে সাহায্য না করলে আমি কিন্তু পারতাম না। কারণ আমি এখন সৈনিক টেলিভিশন প্রচুর কাজ যাচ্ছে। করি এবং আমার এই যে তোরা আমাদেরকে আমাদের নাম চেনা বলে আমাদেরকে ইন্টারভিউ করছিস, কিন্তু এই যে ওখানে বসে আছে যারা, এরা প্রত্যেকে যদি আমাকে সাহায্য না করতো, আমাকে এরা তুলোর মধ্যে রাখে, হ্যাঁ, এবং সেটার জন্যই কিন্তু আমি বেঁচে আছি। সমস্ত জিনিসটা ওরা হ্যান্ডেল করে। ইট ইজ সো, মানে কি বলবো, আমার একটা সময় খুব ভয় করতো যে আমার মা না থাকলে কি হবে। আমি একা বাসে করে যেতে যেতে ভাবতাম, আচ্ছা মা বাবা এখন আছে, মা বাবা না থাকলে কি হবে। তখন আমি আজকের দিনটা ভাবিনি যে এরাই আমার মা বাবা এখন সবাই, এই বাচ্চাগুলো। তো এইটা খুব খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, মানে এই যে যে কেউ কোনো কাজ করতে চায় তাকে পুশ করা, যে তুমি করো, এটা আমি আছি, ইজ ব্রিলিয়েন্ট। দিন শেষে ভালোবাসাটাই রয়েছে। সব ওটাই তো আসল, ওটাই তো আসল, ওটা ছাড়া কিচ্ছু থাকে না। ছন্দ দেখছিলাম কবিতার মধ্যে, সবটাই তোমার চিন্তাধারা, তোমার ভাবনা। হ্যাঁ, সব অনেক কবির, আমার যারা প্রিয় কবি তাদের কিছু কবিতা আছে, বাকি কবিতাগুলো আমার, ডায়লগ গুলো আইডিয়া। আর এখানে একটা কথা বলা হয়নি, এটা যখন ও প্রথম লিখেছিল, প্রথম শ্রোতা ছিলেন শঙ্খ জেঠু, শঙ্খ ঘোষ। উনি এটা শুনেছিলেন, শুনে ভীষণ খুশি হয়েছিলেন। শঙ্খ জেঠু আজকে নেই, শঙ্খ জেঠু থাকলে খুব আনন্দ পেত। মানে আমি এইটুকু ইন্টারভিউ করে যেটা বুঝলাম যে তোমাদের প্রথম মানে একটা সন্তান আমি বলতে পারি, তোমরা মিস করছো অনেক কাউকে। হ্যাঁ, আমার মাকে, শঙ্খ জেঠুকে অনেকে মিস করছে, যারা এটা শুরু থেকে আমাদের সঙ্গে ছিলেন। খুব মানে পোস্ট কোভিড অনেকে নেই। হ্যাঁ, আসলে একদম মনের কোর গভীর কথা বলার চেষ্টা করেছি। তবে নেই না, আমার মনে হয় আছে, হ্যাঁ, শুনছে। ওই যে যেটা বল, একটা যা ডায়লগ আছে দেখবে যে ঈশ্বরও বোধহয় আমাদের এই গুহায় একবার কবিতা শুনতে আসে। হ্যাঁ, আমার মনে হয় আছে, মানে আমি রোজ বাড়ি থেকে বেরোনোর সময় মায়ের ছবিটা এরকম করে যখন আসি, মনে হয় যে শি ইজ ওয়াচিং মি। কিছু তো একটা বিশ্বাস থেকে আমরা প্রতিদিন বাঁচি, সেই বিশ্বাসটা কিন্তু সবসময় যে ভগবান অবয়ব আছে এটা তো নয়, একটা শক্তি। তো সেই শক্তিটাই কিন্তু অনেক সময় আমাদের চালিকা শক্তি, তো সেইটাকে প্রণাম করেই করা আর কি। কেউ না কেউ ওয়াচ করছেন, ভুল হলে ঠিক করে দেবেন। হ্যাঁ, আচ্ছা, একটা জিনিস জিজ্ঞেস করি যে থিয়েটার পাওয়া নিয়ে একটা সমস্যা হতো, এখন সেটা হচ্ছে না তো? হ্যাঁ? থিয়েটার পাওয়া মানে থিয়েটার মানে hall পাওয়া। হল পাওয়া, মানে হলে নাটক করার আগে সেই পারমিশন। যেটুকুন হতো সেটা ঠিক আছে, মানে আমরা ওই তোমায় যেটা বললাম, আমাদের যখন বাজেট এটুকু পেয়েছি তো আমরা শোন, করে সত্যি গেছি। কথা বলতে কি অনেক সমস্যা আছে, সমস্যার সমাধানও আছে। এই করতে করতে এগিয়ে যেতে হবে, কিন্তু ওই করে যেতে হবে। করে যেতে হবে, কাজ অনবরত কাজ করে যেতে হবে, কাজটাই আসল। আমি যতটুকু এখানে বসে দেখেছি আমার দুর্দান্ত লেগেছে। আমার মনে হয়েছে যে আমি কিন্তু আসবো, আমি দেখবো, প্লিজ প্লিজ। কিন্তু দর্শকরা আসবে, তো সেই জন্য তোমাদের অ্যাড্রেস কোথায় কি হচ্ছে সেটা বলতে 20 হবে। তারিখ আমাদের নবতম প্রযোজনা, নান্দিকারের প্রযোজনা অবাঞ্ছিত শব্দগুচ্ছ দেখতে পাবেন একাডেমি অফ ফাইন আর্টসে। দুপুর 2:30টার সময় প্রথম শো এবং 6:30টার সময় দ্বিতীয় শো। ডাবল শো নিয়ে আমরা থাকবো, অধীর আগ্রহে আপনাদের জন্য অপেক্ষা করব। টিকিট পাওয়া যাবে nandika.net, আমাদের নিজস্ব ওয়েবসাইট। ফেসবুকে গিয়ে নান্দিকা সার্চ করলেই পেজ পেয়ে যাবেন, কিছু লাইক করলে আপনার কাছে নোটিফিকেশন যাবে। দেখা হচ্ছে 20 তারিখে। দেখা তো হবেই, যেরকম বললো যেভাবে বুক করতে হবে, এর থেকেও সহজ উপায় আমি আমার পিন কমেন্টে আপনাদের লিঙ্কটা দিয়ে দেবো, যাতে আপনারা তাড়াতাড়ি করে বুক করতে পারেন। আর এরকম একটা প্রাণবন্ত জিনিস আর প্রাণ ফিরিয়ে নিতে দেখতেই হবে এই নাটক। আর এরকম আরো ইন্টারভিউ দেখার জন্য চোখ রাখতে হবে উই স্পটের পর্দায়। থ্যাংক ইউ।